আমরা যা দেখলাম ফুটবলের ময়দান সেখান থেকে ছেড়ে মানিকতলা কেন্দ্রে ভোটের একেবারে ভোটের ময়দানে এই যে একটা ফুটবল খেলার ময়দান একটা অন্যরকম ব্যাপার ছিল, এই যে ভোটের ময়দান কতটা গোল রক্ষা হতে পারে? না, আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা হিসেবে আমি দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কাজ করেছি। উত্তর কলকাতার আমি প্রাক্তন জেলা সভাপতি হিসেবে ছিলাম। মানিকতলাতেও 2021-এর বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। সেহেতু এটা আমার কাছে নতুন নয়, আমার কাছে অবশ্যই এটা গর্বের যে পার্টি মনে করেছে মানিকতলা থেকে আমি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। একদমই তাই। সুপ্তি পাণ্ডে না শ্রেয়া পাণ্ডে, এই একটা বিবাদ চলছে, প্রবল বিবাদের মধ্যে একেবারেই কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নিচ্ছেন না সুপ্তি পাণ্ডে, কিন্তু বিবাদ ক্রমশ চড়ছে। এই বিষয়টা কি এনক্ল্যাশ করা যায়? মানুষের কাছে পৌঁছাতে হবে আমাদেরকে। মানুষ একটা বিকল্প চায়, মানুষকে আমাদের বোঝাতে হবে ভারতীয় জনতা পার্টির কী বিচারধারা রয়েছে। মানুষকে বোঝাতে হবে যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রহিতে পরিষেবামূলক কী কী প্রকল্পগুলো সারা ভারতবর্ষে বা অন্যান্য রাজ্যে হচ্ছে। আমরা যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষকে যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জেতা অনেক সহজ হবে। একেবারেই তো জেলায় ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বোঝাচ্ছেন, বিভিন্ন তার কাছে প্রকল্প রয়েছে, সে চলে গেলে এই প্রকল্পগুলি কে দেবে? যেমন একটি বলে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বিপুল প্রচারিত, সেই প্রকল্পগুলোর কাউন্টার কি করবে বিজেপি? তো একরকম বুঝিয়েই দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা থাকলেই হবে, তার বিকল্প হিসাবে বিজেপি কি কি তুলে আনছে? দেখুন, এটা মানিকতলার উপনির্বাচন, মানিকতলার মধ্যে সীমিত রয়েছে। আমি বলবো যে মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে। অবশ্যই সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য মাধ্যম হোক, তার মাধ্যমে মানুষকে আমাদের বোঝাতে হবে যে বিকল্প দরকার রয়েছে পশ্চিমবাংলার উন্নতির জন্য, উন্নয়নের জন্য। একদম তাই। একেবারেই প্রচার তো শুরু হয়েছিল তৃণমূলের ঠিক এভাবেই, যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বর্জন, আবার সেই তুলে আনা সেই একেবারে সমুদ্র মন্থনের মতন যে কল্যাণ চৌবে, পাণ্ডে, একেবারেই তো নন বেঙ্গলি সেই ভাবধারা, বাংলা বিরোধীদের বর্জন। কি বলবেন এভাবে বারবার আক্রমণ? সবাই তো ভারতীয়। না, আমি জানি না এটার কি ভিত্তি রয়েছে, তবে আমার মনে হয় যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ বিবিধতার মধ্যেই রয়েছে। আমরা নানা ধর্ম, জাতি, ভাষা, ভাষী, খাদ্যাভ্যাস সকলে মিলে একসাথে থাকি। পশ্চিমবাংলার ঐতিহ্য সংস্কৃতি অনেক রিচ, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এখানকার মানুষ অনেক বেশি শিল্প এবং খেলা প্রেমী। সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকমভাবে বিদ্বেষ ছড়ানো উচিত নয়, বিদ্বেষ আনা উচিত নয়। কল্যাণবাবু, একটা কথা বলি, আপনি যুব সমাজের কথা যখন বললেন, টাটা চলে যাওয়ার পর থেকে কিন্তু আর এ রাজ্যে কোনো সেভাবে ভারী শিল্প আসেনি। বাইরের রাজ্যগুলিতে কাজ করতে যেতে হচ্ছে এ রাজ্যের যুব সমাজকে। কোথায় দাঁড়াবো আমরা 5 বছর পর? এটা একটা চিন্তার বিষয়। আমার মনে হয় সকলকে মিলে একসাথে ভাবতে হবে। কোভিডের সময় আমরা দেখেছি প্রায় 46 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে কাজ করেন, কেবলমাত্র শ্রমিক হিসেবে, যাদেরকে আমরা আনস্কিল্ড লেবার বলি। এছাড়া অনেক স্কিল্ড লোকেরা যারা আছেন পড়াশোনার জন্য অন্য শহরে যান। পশ্চিমবাংলায় এখন কাজের অভাব রয়েছে আমরা দেখেছি, এবং কলকারখানা অধিকাংশই বন্ধ। তবে আবার বলবো যে মানিকতলার উপনির্বাচন এর সাথে সমগ্র পশ্চিমবাংলার এর কোনো সম্পর্ক নেই। যদি মানিকতলার মানুষ মনে করেন যে তারা একজন বিধায়ককে কয়েক দশক ধরে দেখেছেন এবং একটা বিকল্প দেখা উচিত, একটা অন্য নতুন বিধায়ককে সুযোগ দেওয়া উচিত, অন্য দলের বিচারধারাকে পরীক্ষা করা উচিত, যদি মানিকতলার মানুষ এরকম কিছু মনে করেন, তাহলে আমার মনে হয় মানিকতলার মানুষ আমাকে আশীর্বাদ করতে পারেন, আমাদেরকে আশীর্বাদ করতে পারেন, এবং আমরা একটা নতুন বিচারধারা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক অধিকার ইত্যাদিগুলো
মানিকতলায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। কাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন, বামেদের না তৃণমূল? না, স্বাভাবিকভাবেই দেখুন, তৃণমূলই একমাত্র চ্যালেঞ্জ, কারণ শাসক দল সমস্ত ক্ষমতাই তাদের হাতে রয়েছে, প্রশাসন তাদের হাতে রয়েছে। উপনির্বাচন সাধারণ নির্বাচন নয়, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে নির্বাচন গণতান্ত্রিক উপায়ে যদি হয়, নির্বাচনে যদি সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরাপদে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে, যদি ছাপ্পা না হয়, যদি ইভিএম মেশিন বদলে না দেওয়া হয়, তাহলে মানুষের রায় যেমন হবে সেটা মাথা পেতে নেবে সকল প্রার্থী, আমিও মাথা পেতে নেব। একদম শেষ করব প্রসঙ্গটা এইটুকু জেনে যে ঠিক মানিকতলায় 1, 2, 3 এভাবে কি পয়েন্টিং করলেন যেগুলো নিয়ে মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আপনি প্রার্থী হিসাবে যাবেন? মানিকতলায় ঠিক আর কি বাকি রয়ে গেল? এদিকে মুখ্যমন্ত্রী তো বলছেনই, সর্বক্ষণই বলছেন যে 100% কাজ হয়ে গিয়েছে, ঠিক কি বাকি রয়ে? মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে অভাব অভিযোগ জানা এবং যা মানুষ পায়নি সেটা তুলে ধরা, বিধানসভায় তুলে ধরা মানিকতলার কথা। এছাড়া যে দৈনন্দিন পরিষেবার বিষয়গুলো রয়েছে সেটা দেখা। আমার মনে হয় মানিকতলায় নিশ্চয়ই অনেক কাজ রয়েছে, যে কাজগুলো করতে হবে, যার মধ্যে বস্তি উন্নয়ন একটা বিশেষ জায়গা, নিকাশি একটা বিশেষ জায়গা, যাতে বিধায়ক হিসেবে বিধায়ক পরিষেবা মানিকতলার মানুষ পায় ইত্যাদিগুলো দেখতে হবে। পুরসভার সাথে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সঠিক সমন্বয় রাখা ইত্যাদি অনেকগুলো কাজ আমার মনে হয় আবশ্যক আছে মানিকতলার জন্য, সেটা করা উচিত। একটু জেনে নেব ওই পরিযায়ী শ্রমিক এবং মুসলিম ভোট, যাকে তথাকথিত সংখ্যালঘু বলা হয়, দুটো আপনার কাছে কি চ্যালেঞ্জ হিসাবে থাকলো? না, চ্যালেঞ্জ কেন হবে? আমার মনে হয় পরিযায়ী শ্রমিকরা যদি তাদের নিজের রাজ্যে কাজ পেত, তাহলে ঘর পরিবার ছেড়ে তাদের অন্য রাজ্যে হাজার কিলোমিটার দূরে পাড়ি দিতে হতো না। তো সেই ক্ষেত্রে পরিযায়ী শ্রমিককে কেন আমি ভয় পাবো? বরং আমার তো মনে হয় যে পরিযায়ী শ্রমিকরাও চাইবেন যা আমরা চাইছি। আমরা চাইছি যে রাজ্যে কর্মসংস্থান বাড়ুক এবং পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আসুক। আমাদের রাজ্য শ্রমিকরা কেন বাইরে যাবেন? আমার মনে হয় এটা এই বিষয়টা ভেবে দেখা দরকার। আপনি ফুটবল খেলেছেন, গোলও সামলেছেন, এখন রাজনীতির ময়দান সামলাচ্ছেন, কোনটা ভালো লাগছে? আমার মনে হয় জীবনের প্রতিটা ধাপই আনন্দের এবং উত্তেজনার। যখন যেমন চ্যালেঞ্জ আসে তখন সেভাবেই নেওয়া উচিত মানুষের, আমিও সেইভাবেই নিই। খেলার মাঠে আমাদের একটা স্টোরি, যদি ছোট্ট কিছু মনে পড়ে পুরনো, ছোট্ট একটু জানতে চাই। না, আমার মনে হয় খেলার মাঠেরও অনেক স্মৃতি রয়েছে। এই ময়দানে কলকাতা লিগের অনেক খেলা রয়েছে, যে খেলা জিততেই হবে এমন পরিস্থিতি রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে রেষারেষি রয়েছে, বা ছোট ক্লাব বড় ক্লাবকে হারিয়ে দেওয়ায় লিগ টেবিল বেসামাল হয়ে গেছে, তেমনও রয়েছে। আমার মনে হয় অনেক উন্মাদনা আছে, অনেক আনন্দ আছে, অনেক স্মৃতি আছে কলকাতা ময়দানে। আর এখন ফুটবল কিছুটা হলেও বদলেছে, অনেক বেশি পেশাদার হয়েছে, পরিকাঠামো উন্নতি হয়েছে। আমার মনে হয় সময়ের সাথে উন্নতিতে বাংলার ফুটবল এগিয়ে চলছে।